গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা ক্লাস 11-এ এবার উঠছো আর কি, তোমাদের জন্য একদম প্রথম চ্যাপ্টার থেকে আমি শুরু করছি। সেমিস্টার 1-এর একমাত্রিক এবং দ্বিমাত্রিক গতি। এটা সেকেন্ড চ্যাপ্টার, যদিও প্রথম চ্যাপ্টারটা তোমাদের একক মাত্রা রয়েছে, ওটা একটু পরে আমি শুরু করব। তো প্রথমে আমরা আজকে শুরু করব একমাত্রিক এবং দ্বিমাত্রিক গতি। এটা মেকানিক্সের একটি অংশ। আমরা যদি দেখি যে মেকানিক্সের বা বল বিজ্ঞান, আমরা এই বল বিজ্ঞান বা মেকানিক্সের দুটো ভাগ অ্যাকচুয়ালি। একটাকে বলা হচ্ছে বল বিজ্ঞান, দুটো ভাগ। একটাকে বলা হচ্ছে গতিবিজ্ঞান, গতিবিজ্ঞান, আর একটাকে বলা হচ্ছে স্থিতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান। তাহলে বল বিজ্ঞানের দুটো অংশ, একটি হচ্ছে গতিবিজ্ঞান আর একটি হচ্ছে স্থিতিবিজ্ঞান। এবার এই গতিবিজ্ঞান, গতিবিজ্ঞান যার ইংরেজি হচ্ছে ডাইনামিক্স, আর এটা হলো স্ট্যাটিক্স। এই গতিবিজ্ঞান এর আবার দুটো ভাগ আছে, একটা হলো কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেমেটিক্স এবং কাইনেটিক্স, কাইনেমেটিক্স আর একটা হলো কাইনেটিক্স। মানে হচ্ছে বাংলাতে যদি বলি, এটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান আর এটাকে বলা হচ্ছে চলবিজ্ঞান। তো এই স্মৃতিবিজ্ঞানটা কি? স্মৃতিবিজ্ঞান, এইখানে আমরা বিভিন্ন গতি সংক্রান্ত বিষয় যেমন সরণ, ত্বরণ, বেগ, মন্দন ইত্যাদি আলোচনা করব, কিন্তু এইগুলোর কারণ সম্পর্কে আমরা অনুসন্ধান এখানে করব না। আর কাইনেটিক্স, এইখানে আমরা আবার এই গতির কারণ নিয়ে আলোচনা করব, যেখানে নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র, ঘর্ষণ, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তো এই টোটাল মেকানিক্স, এটা একটা ভাস্ট একটা অংশ, অনেকটা বড় একটা অংশ, বেশ অনেক সময় কিন্তু আমাদের পেরোতে হবে। তো আমরা ধীরে ধীরে শুরু করছি, আর ক্লাসগুলো যারা করছো খুব মন দিয়ে ধীর স্থিরভাবে করো। আমি কথা দিচ্ছি, এই ক্লাস করার পরে যে টপিকটা আমি পড়াবো সেটা তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যে কোনো পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে। তো চলো শুরু করছি। প্রথমেই আজকে আমরা পড়ব এই কাইনেমেটিক্স নিয়ে, এবং শুরুতেই যদি বলি, আমরা আলোচনা করব গতি এবং স্থিতি নিয়ে। গতি ও স্থিতি, এটা ক্লাস 9-এ তোমরা পড়েছো, তবুও আমি আরেকবার আলোচনা করছি গতি এবং স্থিতি নিয়ে। গতি আর স্থিতি কী জিনিস? গতি হচ্ছে, আমরা যখন তুমি যেখানে বসে আছো তার চারপাশে তুমি গতিশীল কী কী বস্তু দেখতে পাচ্ছ, বা তোমার চারপাশে স্থির কী কী বস্তু দেখতে পাচ্ছ, একটুখানি লক্ষ্য করো। মনে করো তুমি বসে আছো, তোমার পাশ দিয়ে একটি গাড়ি চলে গেল বা একটা বাইক চলে গেল, তার মানে তোমার মনে হলো কি সেই বস্তুটি হচ্ছে গতিশীল। ওকে। আবার তুমি মনে করো এই মুহূর্তে ঘরের মধ্যে বসে আছো, তোমার চারপাশে টেবিল, চেয়ার বা আলমারি বা বইপত্র যা কিছু আছে সেগুলোকে তোমার মনে হচ্ছে যে সেগুলো হচ্ছে স্থির রয়েছে। তাহলে গতি এবং স্থিতি বলতে বোঝাচ্ছে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে, তখন আমরা তার সেই অবস্থাকে বলছি গতিশীল অবস্থা, বা সেটাকে আমরা বলছি গতি। এবং যদি কোনো বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে, তখন আমরা তাকে বলছি স্থিতি। ওকে। এবার কথা হচ্ছে, এই গতি এবং স্থিতি এটা কিন্তু কোনো বস্তুর
পরম বা চরম ধর্ম নয়। অর্থাৎ গতি ও স্থিতি এটা কিন্তু আপেক্ষিক একটা ব্যাপার। গতি এবং স্থিতি এটা কিন্তু আপেক্ষিক বিষয়, রিলেটিভ বিষয়। মানে ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। মনে করো তুমি একটি ট্রেনের মধ্যে বসে আছো, তোমার পাশে একজন যাত্রী বসে আছে। তো তোমরা একে অপরকে যখন দেখছো, কি মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে তোমার পাশের বসে থাকা যাত্রী সে স্থির অবস্থায় আছে, আবার তোমার পাশে থাকা যাত্রী তোমাকে দেখছে, মনে হচ্ছে তুমিও স্থির অবস্থায় আছো। এই মুহূর্তে তোমরা অ্যাকচুয়ালি ট্রেনটা যদি গতিশীল থাকে, তার মানে তোমরা কিন্তু দুজনাই গতিশীল আছো, বাট তোমরা ট্রেনের মধ্যে বসে একে অপরকে স্থির দেখছো। তোমরা জানালা দিয়ে তাকাও, দেখবে রাস্তার বা লাইনের পাশে যে সমস্ত গাছপালাগুলো রয়েছে তারা মনে হচ্ছে যেন পেছন দিকে একটা বেগ নিয়ে ছুটছে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? সেই গাছপালাগুলো কিন্তু স্থির আছে, কিন্তু তোমাদের মনে হচ্ছে সেটা গতিশীল। অর্থাৎ এই যে গতি এবং স্থিতি, এই গতি এবং স্থিতি এটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। এটা কার সাপেক্ষে আমরা দেখছি তার উপর নির্ভর করছে, এটা একটা আপেক্ষিক ব্যাপার। আবার আমরা বসে আছি, আমাদের মনে হতে পারে যে আমরা স্থির আছি, কিন্তু একবার ভাবো পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে ঘুরছে। তার মানে বৃহৎ অর্থে যদি আমরা এভাবে দেখি, তাহলে দেখবে যে পৃথিবীর সাথে সাথে কি হচ্ছে, আমরাও কিন্তু গতিশীল আছি। সুতরাং এই গতি এবং স্থিতি এটা সম্পূর্ণটাই হচ্ছে আপেক্ষিক ব্যাপার। আমরা কার সাপেক্ষে দেখছি তাকেই, মানে সেই অনুসারে আমরা গতি বা স্থিতি নির্ধারণ করছি। এবার এই যে যার সাপেক্ষে আমরা দেখছি, এর একটা নাম আছে। এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলছি ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। কি বলছি? নির্দেশতন্ত্র, ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। এই নির্দেশতন্ত্র এটাকে আমরা দুভাগে ভাগ করি। একটিকে বলা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, একটিকে বলা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আরেকটিকে বলা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে বোঝা গেল, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আরেকটি হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এখন জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? এটা বলার আগে আমি একটা সূত্রের কথা তোমাদের মনে করিয়ে দিই, যে এই যে বিজ্ঞানী নিউটন যে গতিসূত্রগুলো দিয়েছেন, তোমরা ক্লাস 11-এ ক্লাস 9-এ তোমরা পড়েছিলে। তো এই সূত্রগুলো কিন্তু প্রত্যেকটাই এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য, এরা কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য নয়। আমরা আজকে এই টপিকের মাধ্যমে সেটা কিন্তু আলোচনা করব। কিভাবে দেখো, আগে শুনে নাও জড়ত্বীয় নির্দেশতন্ত্র কি। এটা হচ্ছে যদি কোনো নির্দেশতন্ত্র যদি স্থির থাকে অথবা সমবেগে গতিশীল হয়, সমবেগে গতিশীল হয়, তাহলে স্থির অথবা সমবেগে গতিশীল কোনো নির্দেশতন্ত্রকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলা হয়। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রটা কি? যদি কোনো নির্দেশতন্ত্র সমত্বরণে বা সমমন্দনে গতিশীল হয়, মানে যদি নির্দেশতন্ত্রের মধ্যে ত্বরণ বা মন্দন থাকে, কোনো নির্দেশতন্ত্র ত্বরণ বা মন্দন নিয়ে গতিশীল হলে তাকে বলা হবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। চলো এবার একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। মনে করো তুমি একটা ট্রেনের মধ্যে বসে আছো, ট্রেনের মেঝেতে তুমি একটা বল রেখে দিয়েছো। এবার ট্রেনটা যদি স্থির থাকে, বলের কোনো নড়নচড়ন হবে না। আবার ট্রেনটা যদি সমবেগে গতিশীল থাকে, তাহলেও বলটি স্থির থাকবে। নিউটন কি বলেছিলেন? যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর
গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। তাহলে এই বলটির উপরে তো বাইরে থেকে কেউ ধাক্কা দেয়নি, তাই এ স্থির আছে। যদি ট্রেনটা যদি সমবেগে থাকে তাহলে এও কিন্তু এর সঙ্গে সঙ্গেই একই সঙ্গে গতিশীল থাকবে, কিন্তু এই মেজের সাপেক্ষে ট্রেনটি কিন্তু, এই বলটি কিন্তু স্থির থাকবে। এবার একবার ভাবো, ট্রেনটা হঠাৎ চলতে শুরু করলো, বা ট্রেনটা খুব জোরে যাচ্ছিল, হঠাৎ করে সে ব্রেক করে ট্রেনটা থেমে গেল, তাহলে কী হবে? দেখবে এই বলটি কী হবে, যখন ট্রেনটা জোরে চলতে চলতে থেমে যাবে তখন সামনের দিকে বলটি চলে আসবে, বা ট্রেনটি যখন স্থির ছিল এবং সে হঠাৎ করে চলতে শুরু করলো তখন কিন্তু বলটা পেছনের দিকে গতিশীল হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ধরো বলের দিকে তাকিয়ে আছো, তো তোমার মনে হলো যে বলটা কেন গতিশীল হলো, বলটাকে তো কেউ ধাক্কা দেয়নি বা টানে নেই, তাহলে বলটা কেন গতিশীল হলো? এখানে এই যে এইখানে কিন্তু নিউটনের সূত্র প্রযোজ্য নয়, কারণ এখানে এই নির্দেশতন্ত্রটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, কারণ ট্রেনটা ত্বরণ বা মন্দন নিয়ে গতিশীল। আশা করি জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র এই সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। ওকে, এবার এই নির্দেশতন্ত্রকে আমরা স্থানাঙ্কের সাহায্যে আমরা প্রকাশ করব, কারণ আমরা যখনই কোনো ক্যালকুলেশন করব নির্দেশতন্ত্রের সাহায্যে, তো তখন কিন্তু আমাদের একটা মানে খাতা কলমে যখন তুমি করবে তখন তোমাকে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ধরে নিতে হবে। তো আমরা অনেক রকমের আছে স্থানাঙ্ক, আমরা এখানে মেনলি দুটো স্থানাঙ্ক পড়ব। একটি হচ্ছে প্রথমেই পড়ব, সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক, তো এই কার্টেসীয় স্থানাঙ্কটা কি? কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে, আমরা যখন এইটা মনে করো এক্স অক্ষ নিলাম, এটা হচ্ছে এটা হচ্ছে আমি এই দিকটা ওয়াই অক্ষ নিলাম, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, তাহলে এটা এক্স, এটা আমরা ওয়াই নিলাম, আর এটা জেড নিলাম। তাহলে এক্স, ওয়াই এবং জেড বরাবর আমি স্থানাঙ্ক ঠিক করলাম। এবার ধরো কোনো একটা বস্তু এইখানে আছে, তাহলে একে যদি আমরা স্থানাঙ্কের সাহায্যে দেখাই, এর তাহলে তিনটি কোঅর্ডিনেট থাকবে, একটি হচ্ছে এক্স, একটি হচ্ছে ওয়াই, আর একটি হলো জেড। তাহলে এইবার এই বস্তুটার যদি আমরা এটা হচ্ছে মূলবিন্দু, এই মূলবিন্দু থেকে আমরা এইটাকে কানেক্ট করলাম, মূলবিন্দু থেকে কানেক্ট করলাম, তাহলে এই যে এটাকে বলা হয় ভেক্টর, যখন পড়বে এটাকে বলা হবে অবস্থান ভেক্টর। ঠিক আছে, তো এই যে স্থানাঙ্ক আমরা দিলাম এক্স ওয়াই জেড, মানে হচ্ছে এখান থেকে এটুকু এক্স, তারপরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই, এবং তারপরে ফাইনালি এটা হচ্ছে জেড, এই উচ্চতাটা জেড। এটা হচ্ছে তোমার কার্টেসীয় স্থানাঙ্ক। আরেকটি আছে যেটা, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এই পোলার স্থানাঙ্কটা কি? পোলার স্থানাঙ্ক হচ্ছে দেখো, পোলার স্থানাঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটি রিলেশন আছে। ঠিক আছে, তো আমি ধরো এক্স ওয়াই তলই নিলাম, আমি এটাকে এক্স অ্যাক্সিস আর এটাকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, এটাকে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এবার কোনো একটি বিন্দু আমি ধরলাম যে এইখানে একটা বিন্দু আছে, যার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। আমরা এখানে পড়ছি এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার কোঅর্ডিনেট বা পোলার স্থানাঙ্ক। এগুলো একদম বেসিক জিনিস, এগুলো কিন্তু এই আইডিয়াগুলো থাকতে হবে, তা না হলে তোমার পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এবার এই পোলার স্থানাঙ্ক তাহলে কী করে বোঝাবো আমরা? পোলার স্থানাঙ্ক দিয়ে আমরা বোঝাই অ্যাকচুয়ালি দুটো স্থানাঙ্ক, একটা হচ্ছে একটি হচ্ছে আর, আর একটি হচ্ছে থিটা। আরটা কি? আর হচ্ছে এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা বলছি আর।
মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটাকে আমরা বলছি আর, এবং এই যে মূল বিন্দু থেকে যে দূরত্বটা আমরা পেলাম আর, অর্থাৎ এইটা আবার এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলছি থিটা। দেখো তাহলে এই পয়েন্টে যেতে গেলে তুমি দুটো জিনিস যদি আর এবং থিটা জানো তাহলে কিন্তু নির্দিষ্ট করে এই পয়েন্টটা তুমি পেয়ে যাবে। কেন? কারণ এখান থেকে তুমি একটা নির্দিষ্ট দূরত্বে গেলে। এবার যদি শুধু আর জানো তাহলে কিন্তু বিন্দুটা নির্দিষ্ট হলো না। কেন? কারণ এখানে যে কোনো বিন্দু তো হতে পারে, এই দূরত্বে যে কোনো বিন্দু হতে পারে। কিন্তু এবার আমি যদি এই থিটাটাকে নির্দিষ্ট করে দিই তার মানে এটা একদম স্পেসিফিকভাবে একটা নির্দিষ্ট বিন্দু হলো। তাহলে আমি দেখলাম পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। এবার এই কার্টেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের মধ্যে একটি রিলেশন আছে। কি রিলেশন? রিলেশনটা হচ্ছে, দেখো এখান থেকে এটা যদি ও ধরো, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এই এই যে দূরত্ব ও বি এটা হচ্ছে এক্স, আর এ বি এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার একটা ত্রিভুজ পেয়েছো তুমি। তা ত্রিভুজের এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এক্স আর এটা হচ্ছে আর। তাহলে ভালো করে দেখো, এক্স বাই আর যদি করো মানে ভূমি বাই অতিভুজ করো তাহলে কি হবে? কস থিটা। তাহলে এক্স কত হবে? এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা। আর লম্ব বাই অতিভুজ যদি করো, ওয়াই বাই আর যদি করো তাহলে হচ্ছে সাইন থিটা। তাহলে ওয়াই সমান কত হবে? আর সাইন থিটা। তাহলে তুমি যদি পোলার স্থানাঙ্ক তোমাকে দেওয়া থাকে তাহলে তুমি এখান থেকে কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে পারবে। কারণ হচ্ছে আমরা তাহলে রিলেশনটা কি পেলাম, আমি এখানে বক্সের মধ্যে লিখে রাখছি। আমরা পেলাম এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এই রিলেশনটা আমরা পেলাম। তাহলে তুমি আর এবং থিটা দেওয়া থাকলে তুমি কিন্তু এক্স আর ওয়াই বের করতে পারবে। এবার ঠিক উল্টোটা দেখি, অর্থাৎ যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে আর থিটা কী করে বের করব? তো একটা কাজ করো, প্রথমে আমরা এই দুটোকে যদি বর্গ করে যোগ করে দিই, ভালো করে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। বর্গ করে যোগ করলে তোমার যেটা পাবে, কী পাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তোমরা অলরেডি জানো যে এইটার মান কিন্তু 1 হয়। তার মানে আর সমান কত হলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। তাহলে এক্স আর ওয়াই জানা থাকলে তুমি আর পেয়ে যাবে। আবার যদি এই দুটো অনুপাত করো, ওয়াই বাই এক্স করো, ওয়াই বাই এক্স করলে কত হবে? দেখো আর আর কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। এই যে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। হ্যাঁ, তার মানে থিটা সমান কত হলো? থিটা সমান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই ট্যান ইনভার্স এগুলো হচ্ছে তোমরা সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এগুলো ত্রিকোণমিতিতে ভালো করে শিখতে পারবে। মানে ট্যান থিটা যদি এটা হয় তাহলে থিটা সমান আমরা লিখি ট্যান ইনভার্স এত। এটা তুমি ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারো, বা যে মানগুলো আমরা জানি, যেমন ধরো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সেগুলো আমরা অটোমেটিকই এগুলো বের করতে পারবো, ক্যালকুলেটর ছাড়াই আমরা বের করতে পারবো। এবার একটা, এ তো সূত্রগুলো আমরা দেখলাম, তাহলে এবার একটা অঙ্ক করে দেখি। মনে করো আমি বললাম যে আর ইকুয়াল টু, ধরো আমি বললাম যে 3 মিটার আর থিটা সমান 30 ডিগ্রি। এখন যদি বলা হয় যে এক্স ওয়াই কত, তাহলে এক্স মানে কত হয়? আর কস থিটা, আর কত? 3, আর কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি কত হবে? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে 3 ইন্টু √3/2, এটা হচ্ছে এক্সের মান। ওয়াইয়ের মান কত হবে? 3 ইন্টু সাইন ওয়াই সমান আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, তাহলে 3 আর সাইন 30-র মান হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 3/2। তাহলে দেখো এক্স এবং ওয়াই পেয়ে গেলাম। একইভাবে যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি আর এবং থিটা বের করতে পারবে।
আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। এবারে আমি এখানে আর কয়েকটা জিনিস আলোচনা করব আজকে, যেমন হচ্ছে তোমার খুব প্রাইমারি যে প্রাথমিক যে রাশিগুলো রয়েছে, যেমন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, বা যেটাকে আমরা বলছি ডিস্টেন্স। ডিস্টেন্স বা দূরত্ব কাকে বলে। এরপরে আমরা পড়ব সরণ। সরণ আর দূরত্ব একই রকম হলেও পার্থক্য আছে। সরণ, এটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। তো ফার্স্ট আমরা এই দুটো জিনিস পড়ে নিই, সরণ এবং দূরত্ব। আচ্ছা, সরণ, প্রথমে দূরত্ব বলি। তো একটা উদাহরণ দিয়ে বললে সুবিধা হয়। মনে করো এই একটি বিন্দু, এইখান থেকে তুমি বি বিন্দুতে পৌঁছালে, এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে গেলে। এখন তুমি বিভিন্ন পথ ধরে যেতে পারো, এই পথ ধরে যেতে পারো, অথবা এইরকম একটি পথ ধরে তুমি যেতে পারো। তাহলে তুমি সময়ের সাপেক্ষে যে পথ অতিক্রম করলে তাকেই বলা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব কাকে বলা হয়? দূরত্ব হচ্ছে সময় সাপেক্ষে কোনো গতিশীল বস্তু মোট যে পথ অতিক্রম করে তাকেই বলা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। তাহলে তোমার প্রথম ক্ষেত্রে দূরত্ব ছিল এইটা, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এইটা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে দূরত্ব A1B, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব A2B। তাহলে দূরত্ব, এবং এর কোনো দিক নেই, তাই এটা একটা স্কেলার রাশি। দূরত্ব একটি স্কেলার রাশি। দূরত্ব একটি স্কেলার রাশি, এবং একে যদি তুমি পরিমাপ করো তাহলে এসআই পদ্ধতিতে দূরত্বকে আমরা মাপব মিটার এককে, এবং সিজিএস পদ্ধতিতে তুমি যদি মাপো তাহলে এটা হবে সেন্টিমিটার। এর যদি মাত্রা দেখো বা ডাইমেনশন দেখো, দূরত্বের মাত্রা এটা হবে এল। আমরা প্রাথমিক তিনটি রাশির মধ্যে দূরত্ব একটি আছে, তাই দূরত্বকে আমরা এল, লেন্থ যেহেতু এল দিয়ে প্রকাশ করি। এরপরে আমরা সেকেন্ড যে রাশিটা আসবো সেটা হচ্ছে সরণ কাকে বলে। সরণ, সরণ হচ্ছে কোনো গতিশীল বস্তু সময় সাপেক্ষে নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে দূরত্ব, তাকে বলা হচ্ছে সরণ। মনে করো একটা গতিশীল বস্তু প্রথমে এখানে গেল, তারপরে মনে করো এখান থেকে এখানে গেল। তাহলে এখন যদি আমরা বলি যে এই বস্তুটি মোট কতটা দূর, কতটা সরণ হলো, সরণ মানে ডিসপ্লেসমেন্ট কত হলো, তাহলে এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে গিয়েছে, তারপরে সি বিন্দুতে গেল। ঠিক আছে, তো তাহলে এখানে সরণ কত হবে? প্রথমে মনে করো এ থেকে যখন বিতে গেল তখন মনে করো সরণ, এখানে একটা দূরত্ব গিয়েছে S1, বি থেকে আবার সিতে গিয়েছে, এখানেও কিন্তু একটা দূরত্ব হয়েছে S2। কিন্তু এখন ফাইনালি যদি বলা হয় সরণ কত, তার মানে হচ্ছে এ এবং সি এর মধ্যে যে রৈখিক দূরত্ব, এটাই হচ্ছে সরণের পরিমাপ। তাহলে সরণ কাকে বলে? সরণ হচ্ছে সময় সাপেক্ষে একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব বা পথ অতিক্রম করে নির্দিষ্ট দিকে, এই কথাটা কিন্তু বলতে হবে, তাকে বলা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে তুমি ভাবো সরণ হয়েছে, কিন্তু তুমি যে পথ দিয়ে যাক না করো, সরণ কিন্তু এই প্রাথমিক বিন্দু আর এই প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে রৈখিক যে দূরত্ব, রৈখিক যে পথ, সেটাকেই বলা হচ্ছে সরণ। সরণ একটি ভেক্টর রাশি। যেহেতু সরণের নির্দিষ্ট দিক আছে, তাই সরণ একটি ভেক্টর রাশি। এর এসআই পদ্ধতি একক দূরত্বের এককের অনুরূপ, সিজিএস পদ্ধতি এককও তাই, মাত্রাও তাই। অর্থাৎ দূরত্ব এবং সরণের মধ্যে একক এবং মাত্রা কিন্তু সেম। চলো একটি উদাহরণ দিয়ে আমি একটা অঙ্কর মাধ্যমে বোঝাই। ধরো
ধরো এখানে একটা বস্তু আছে, সে আর ব্যাসার্ধের একটা বৃত্ত পথে, আমি ধরলাম যে ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, এর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছালো, এই পথ ধরে সে এ থেকে বিতে পৌঁছালো। এখন বলা হলো এই ব্যক্তিটির সরণ কত এবং দূরত্ব কত। তাহলে প্রথমে যদি আমরা সরণ দূরত্বই বের করি, প্রথমে বের করি দূরত্ব কত হবে। দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে গেছে, তার মানে অর্ধবৃত্ত কভার করেছে। বৃত্তের পরিধি হচ্ছে 2πr, অর্ধবৃত্ত মানে 2 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে পাই আর দূরত্ব গিয়েছে। পায়ের মান কত? 22/7। আর এর মান কত? আর এর মান হচ্ছে 7। এই 7 আর 7 কেটে দাও, তার মানে সে 22, এটা কি সেমি লিখেছি না, যদি সেমি হয় তাহলে সেমি, মিটার হলে মিটারে মিটার লিখি, তাহলে 22 মিটার পথ অতিক্রম করেছে, মানে 22 মিটার দূরত্ব, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 22। এবার যদি বলা হয় তার সরণ কত, তার সরণ কিন্তু এই দুটো বিন্দুর মধ্যে যে সরল রৈখিক যে দূরত্ব সেইটা হবে কিন্তু সরণ, অর্থাৎ সরণ হবে 2 ইন্টু আর, ব্যাসের সমান হবে, অর্থাৎ 2 ইন্টু 7 মানে 14 মিটার। আশা করি বুঝতে পেরেছ। যদি এ থেকে আবার এই পথ দিয়ে ঘুরে যদি এতেই পৌঁছাতো তাহলে কিন্তু সরণ শূন্য হয়ে যেত, কারণ প্রাথমিক এবং অন্তিম অবস্থা একই বিন্দু যদি হয়ে যেত তাহলে এটা শূন্য হতো। আর দূরত্ব কিন্তু এটা আরও 22 এবং 22 44 হয়ে যেত, কারণ 2πr, তখন দূরত্ব কত হতো? 2πr, তাহলে এটা 44 মিটার হয়ে যেত। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি। পরের ক্লাসে ঠিক এর পর থেকে আমরা আলোচনা করব বেগ, ত্বরণ, মন্দন এবং এগুলো নিয়ে আরও অনেক ডিটেলস আছে। তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, অ্যাভারেজ বেগ, অ্যাভারেজ ত্বরণ এবং এর যে গাণিতিক যে সমস্যা আছে অনেক, সেগুলো আমরা সলভ করব। দেখা হবে পরের ক্লাসে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন করে রাখো, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে। ভিডিওটি একটি লাইক করো, কারণ তোমার একটি লাইক আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ যোগাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।